ভয়েস অর্থ বাচ্য। সহজ ভাষায় বললে কথা বলার বাচনভঙ্গিকেই ভয়েস বলা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বন্ধুবান্ধবী বা কারোর সাথে কথা বলার সময় সরাসরি না বলে মাঝে মধ্যে কথাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে থাকি। কথা বলার ধরনগুলোর মধ্যে মাঝে মাঝে আমরা সাবজেক্ট বা কর্তাকে গুরুত্ব দিয়ে বাক্য বলে থাকি, আবার মাঝে মাঝে সাবজেক্ট বা কর্তাকে উল্লেখ না করেও কথা বলে থাকি। যেমন পুলিশ চোরটি ধরেছিল, দ্য পুলিশ কট দ্য থিপ। এই বাক্যে কট হচ্ছে ভার্ব, যার অর্থ হচ্ছে ধরেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরার কাজটি কে করেছে? নিশ্চয়ই বাক্য দেখে বোঝা যাচ্ছে এই ধরার কাজটি পুলিশ করেছে, এবং এই পুলিশ শব্দটি বাক্যের মধ্যে রয়েছে, যা বাক্যটির সাবজেক্টের স্থানে বসে ভার্বটি সম্পাদন করছে। লক্ষ্য করলে দেখতে পাবে পুলিশ শব্দটিকে বাক্য থেকে বাদ দিলে বাক্যটি তার সঠিক ভাব ও অর্থ হারায়, অর্থাৎ বাক্যটি সঠিক ও সম্পূর্ণ হয় না। কিন্তু কথাটিকে অন্যভাবেও বলা যেতে পারত। চোরটিকে ধরা হয়েছিল, দ্য থিফ ওয়াজ কট। এবার বাক্যটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই বাক্যটির ভার্ব হচ্ছে কট এবং সাবজেক্টে রয়েছে দ্য থিফ। মজার বিষয় হচ্ছে এই বাক্যের ভার্বটি অর্থাৎ কট বা ধরার কাজটি কিন্তু সাবজেক্টে অবস্থিত থিফ বা চোরটি করেনি, কারণ চোর নিজেকে নিজে কখনোই ধরতে পারে না। অর্থাৎ দ্য থিফ এই বাক্যটির সাবজেক্ট হতে পারে না। এবার আমরা যদি বাক্যে অবস্থিত ভার্বটিকে প্রশ্ন করি, কে ধরেছিল, বাক্য থেকে আমরা সঠিক সম্পাদনকারী বা সাবজেক্টকে খুঁজে পাচ্ছি না, কারণ এই ধরার কাজটি কোনো সাধারণ মানুষ হতে পারে, কোনো পুলিশ হতে পারে, অথবা যে কোনো ব্যক্তি হতে পারে। সুতরাং বাক্যটিতে ভার্ব সম্পাদনকারী অনুপস্থিত। তবে এর পরেও উপরোক্ত বাক্যটি একটি কারেক্ট সেন্টেন্স। তাই বলা যায় সাবজেক্ট বা কর্তা বাক্যে উপস্থিত থেকেও ভার্ব সম্পাদন করতে পারে, আবার না থেকেও ভার্ব সম্পাদন করতে পারে। আর এই জন্যেই সাবজেক্ট বা কর্তার সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি ভয়েস দু প্রকার: এক, অ্যাক্টিভ ভয়েস; দুই, প্যাসিভ ভয়েস। যে বাক্যে কর্তা বা সাবজেক্ট নিজেই বাক্যের মধ্যে উপস্থিত থেকে ভার্ব সম্পাদন করে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি, অর্থাৎ বাক্যে কর্তার গুরুত্ব সর্বাধিক থাকে। যে বাক্যে ভার্বের সম্পাদনকারী অর্থাৎ সাবজেক্ট বা কর্তা থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে বাক্যের কর্তার গুরুত্বের চেয়েও কর্ম অর্থাৎ অবজেক্টের গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে, তাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। আমাদের প্রাত্যহিক জীবনে এই দুই প্রকার ভয়েসের প্রচুর ব্যবহার হয়ে থাকে। তাই একজন লার্নার হিসাবে একটি বাক্য অ্যাক্টিভ মুডে রয়েছে নাকি প্যাসিভ মুডে রয়েছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টিকে আরও ভালো করে বোঝার জন্য আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের পার্থক্যটা দেখে আসি। অ্যাক্টিভ ভয়েস সাধারণত ইংলিশ টেন্সের যে কোনো স্ট্রাকচারের সাথেই মিলবে। যেমন দ্য পুলিশ কট দ্য থিপ, উক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু প্যাসিভ ভয়েস ইংলিশ টেন্সের কোনো স্ট্রাকচারের সাথেই মিলবে না। দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, উক্ত বাক্যটি কোনো টেন্সের সাথেই মিলবে না, কারণ ওয়াজ অথবা ওয়ারের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কোনো টেন্সেই নেই। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে অবস্থিত শব্দটি সাধারণত বাক্যের ভার্বটি সম্পাদন করে থাকে। যেমন উক্ত বাক্যটিতে পুলিশ কট বা ধরার কাজটি করেছিল, কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্টে অবস্থিত শব্দটি ভার্ব সম্পাদন করে না। যেমন উক্ত বাক্যটির সাবজেক্টে অবস্থিত দ্য থিপ শব্দটি ভার্ব ধরার কাজটি করেনি। আবার অ্যাক্টিভ ভয়েসে ভার্ব সম্পাদনকারীকে বাক্য থেকে বাদ দিলে বাক্যটি অসম্পূর্ণ হয়ে পড়ে, কিন্তু প্যাসিভ ভয়েসের ভার্ব সম্পাদনকারীকে বাক্যে উল্লেখ না করলেও বাক্যটি সম্পূর্ণই থাকে।
অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব সবসময়ই থাকবে। অ্যাক্টিভ ভয়েসে টেন্স অনুসারে ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম অথবা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত ফর্মও হতে পারে। কিন্তু প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মই হবে। অ্যাক্টিভ ভয়েসে বাংলা ক্রিয়াগুলো সাধারণত করে, বলে, ধরে এই ধরনের হয়ে থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে ক্রিয়াগুলো সাধারণত করা হয়, বলা হয়, ধরা হয় এই ধরনের হয়ে থাকে। ভয়েস চেঞ্জ শেখার জন্য আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন ইংলিশ গ্রামারে 5 ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। পরীক্ষাতে এদের মধ্যে এক্সক্লেমেটরি এবং অবজেক্টিভ সেন্টেন্সের উপর সাধারণত ভয়েস চেঞ্জ আসে না, অর্থাৎ আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভের উপর ভয়েস চেঞ্জ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট থাকে, সাধারণত তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। আর যে বাক্যে সাবজেক্ট এবং ভার্বের পূর্বে ডাব্লিউএস কোয়েশ্চেন বা অক্সিলারি থাকে তাদেরকে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। তবে মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, সাধারণত মেইন ভার্ব দিয়েই বাক্যগুলো শুরু হয়। আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করলে দেখতে পাবো মধ্যে প্রায় 95% প্রশ্ন আসে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, 2% আসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর এবং 3% আসে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর। তাই আলোচনার সুবিধার্থে আজকে আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। যদিও এই স্ট্রাকচারটি হওয়ার কথা ছিল সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। মনে রাখবে, বাক্যের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন উক্ত বাক্যগুলোর সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু বাক্যগুলোর মধ্যে প্রথম দুটি বাক্যের মধ্যে কোনো অবজেক্ট নেই এবং শেষের দুটি বাক্যের মধ্যে অবজেক্ট রয়েছে। আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি বাক্যের ভার্বের পরের অংশটি অবজেক্ট, কিন্তু না, এটি আমাদের ভুল ধারণা। মনে রাখতে হবে, ভার্বের পরের অংশটিকে বলা হয় এক্সটেনশন এবং অবজেক্ট হচ্ছে ওই এক্সটেনশনের মধ্যেরই একটি অংশ। যেমন উক্ত বাক্যটির ভার্বের শেষের অংশটুকু এক্সটেনশন হলেও শুধুমাত্র ফুটবল ওয়ার্ডটি অবজেক্ট। মনে রাখবে, একটি বাক্যের ভার্বটিকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় শুধুমাত্র তাকেই অবজেক্ট বলা যায়। যেমন উক্ত বাক্যটির ভার্ব হচ্ছে প্লে। প্লে অর্থ খেলা করা। আমরা যদি প্রশ্ন করি কি খেলে, তাহলে আমরা উত্তর হিসাবে শুধুমাত্র ফুটবল ওয়ার্ডটা পাই, তাই ফুটবল এখানে অবজেক্ট। একইভাবে কি করে প্রশ্ন করলে আমরা দ্য ওয়ার্ক পাচ্ছি, আর কাকে ডাকে প্রশ্ন করলে আমরা এই ডক্টর পাচ্ছি, তাই এখানে দ্য ওয়ার্ক এবং এই ডক্টর হচ্ছে অবজেক্ট। অন্যদিকে গো শব্দটিকে আমরা যদি প্রশ্ন করি কি যায় বা কাকে যায়, আমরা কিন্তু উত্তর হিসাবে স্কুল এই শব্দটি পাই না। আবার স্লিপকে যদি আমরা প্রশ্ন করি কি ঘুমায় বা কাকে ঘুমায়, তাহলেও কিন্তু আমরা অ্যাট নাইট শব্দটিকে উত্তর হিসাবে পাচ্ছি না, তাই অ্যাট নাইট এবং দ্য স্কুল এই দুটি শব্দকে আমরা অবজেক্ট বলতে পারি না। কিন্তু ভয়েস চেঞ্জে সাধারণত বাক্যের মধ্যে অবজেক্ট থাকবে, তাই আমরা স্ট্রাকচারটি লিখতে পারি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবার চলো আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা শিখব। প্রথমেই অবজেক্ট সাবজেক্টের স্থানে আসবে এবং সাবজেক্ট অবজেক্টের স্থানে যাবে এবং ভার্ব তাদের মাঝখানে বসবে। যেহেতু সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে থাকে এবং অবজেক্ট ভার্বের পরে থাকে, তাই সাবজেক্ট এবং অবজেক্ট তাদের স্থান পরিবর্তন করার সময় ঠিক এইভাবে পরিবর্তিত হবে। যেমন সাবজেক্টের মধ্যে যদি আই থাকে তাহলে অবজেক্টে আসলে তা হবে মি, যদি হি থাকে হবে হিম, যদি উই থাকে তাহলে হবে আজ। একইভাবে যদি অবজেক্টে আজ থাকে তাহলে সেটি সাবজেক্টের স্থানে আসলে উই হয়ে যাবে, যদি হিম থাকে তাহলে হি হবে, যদি হার থাকে তাহলে শি হবে।
অন্যদিকে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম অথবা আইনযুক্ত ফর্ম যেভাবেই থাকুক না কেন, প্যাসিভে সেটি সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আকারেই বসবে। এবার লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েসে সাধারণত মৌলিক তিনটা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। যখন একে প্যাসিভ করা হয় তখন ওই মৌলিক তিনটি অংশের সাথে সাথে বাক্যে আরও দুটি নতুন অংশ যুক্ত হয়। অবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটি অক্সিলারি এবং ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে একটি বাই ব্যবহৃত হবে। মনে রাখবে, ভয়েস চেঞ্জের মধ্যে অক্সিলারির ব্যবহারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অক্সিলারি ছাড়া প্রত্যেকটি টেন্সেরই ভয়েস চেঞ্জের আনসার একই রকম হয়ে থাকে। চলো আমরা একটি ভার্ব ব্যবহার করে 12টি টেন্সের ভয়েস চেঞ্জ দেখে আসি। লক্ষ্য করলে দেখতে পাবে অক্সিলারি ছাড়া প্রত্যেকটি বাক্যেরই কিন্তু আনসার একই রকম এসেছে। তাই মনে রাখবে, অক্সিলারিটা সাধারণত টেন্সের উপর ভিত্তি করেই ব্যবহৃত হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এম, ইজ, আর, বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাভ, হ্যাজ, বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হ্যাভ, হ্যাজ, বিন, বিং। পাস্ট টেন্সের ক্ষেত্রেও একই রকম। পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারিতে হবে ওয়াজ, ওয়ার। কন্টিনিউয়াস হবে ওয়াজ, ওয়ার, বিং। পারফেক্টে হবে হ্যাড, বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হ্যাড, বিন, বিং। ফিউচারের ক্ষেত্রেও একই রকম। ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে উইল বি। পরটিতে হবে উইল বি, বিং। পরটিতে হবে উইল হ্যাভ বিন এবং পরটাতে হবে উইল হ্যাভ বিন, বিং। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স কতখানি গুরুত্বপূর্ণ। কিন্তু যারা টেন্সে দুর্বল তাদের জন্য একটা শর্টকাট মেথড বলে দিচ্ছি। মনে রাখবে, প্যাসিভ ভয়েসে অক্সিলারি সবসময় এক ধাপ বেশি দিতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লক্ষ্য করলে দেখবে কোনো অক্সিলারি নেই, কিন্তু আমরা ব্যবহার করেছি এম, ইজ, আর। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর ছিল, তাই আমরা এম, ইজ, আর ব্যবহার করে তার সাথে একটা বিং বাড়তি লিখেছি। আবার পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ থাকে, তাই আমরা তার প্যাসিভে হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন একটি বাড়তি লিখেছি। আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে, সেখানে আমরা বাড়তি লিখেছি হ্যাভ বিন, বিং অথবা হ্যাজ বিন, বিং। একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সেও কোনো অক্সিলারি নেই, তাই আমরা সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকার কারণে ওয়াজ, ওয়ার লিখেছি। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ, ওয়ার রয়েছে, তাই আমরা ওয়াজ, ওয়ার লিখে একটা বিং বাড়তি লিখেছি। আবার পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাড থাকার কারণে আমরা হ্যাড, বিন একটি বাড়তি লিখেছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন ছিল, তাই আমরা হ্যাড বিন, বিং বাড়তি লিখেছি। অনুরূপভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল রয়েছে, তাই আমরা আনসারে উইলের সাথে বি বাড়তি লিখেছি। আবার কন্টিনিউয়াস টেন্সে উইল বি ছিল, তাই আমরা উইল বি এর সাথে বিং বাড়তি লিখেছি। পারফেক্ট টেন্সে উইল হ্যাভ ছিল, তাই আমরা উইল হ্যাভ বিন লিখেছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন ছিল, তাই আমরা উইল হ্যাভ বিন, বিং লিখেছি। এবার ভিডিওটি তোমরা পজ করো এবং প্র্যাকটিসগুলো আনসার করার চেষ্টা করো। প্র্যাকটিসগুলো করতে গিয়ে তোমরা নিশ্চয়ই কিছু প্রবলেম ফেস করেছো, এমনকি কিছু ব্যতিক্রম নিয়মও দেখেছো। তাই চলো এবার আমরা শিখব ভয়েস চেঞ্জে কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখতেই হয়। ফোকাস নাম্বার 1, ইংলিশে কিছু ভার্ব রয়েছে যাদের সাথে সাধারণত বাই লেখা যায় না, সেক্ষেত্রে বাইয়ের স্থলে অন্য প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তবে মজার বিষয় হচ্ছে এই ভার্বগুলো সীমিত। তাই চলো আমরা সেই ভার্বগুলোর মধ্যে কয়েকটি ভার্ব দেখে আসি। চলো একটি এক্সাম্পল দেখে আসা যাক। আই নো ইউ। যদিও আগের নিয়ম অনুসারে আনসারটি হওয়ার কথা ছিল ইউ আর নোন বাই মি, কিন্তু আমরা জানি নোনের সাথে বাই ব্যবহার করা যায় না, তাই এখানে বাইয়ের স্থলে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। একইভাবে আরও কিছু এক্সাম্পল দেখে নাও। কিছু ভার্ব রয়েছে যাদের পরে সাধারণত একটি নয় দুটি অবজেক্ট থাকে, একটি ব্যক্তিমূলক অবজেক্ট এবং একটি বস্তুমূলক অবজেক্ট। যেমন হি গেভ মি আ মোবাইল। আমরা যদি গেভকে প্রশ্ন করি কি দেয়, তাহলে উত্তর পাচ্ছি এ মোবাইল, এবং কাকে দেয় উত্তর পাবো আমাকে।
দুটি প্রশ্নের উত্তর থাকায় এখানে অবজেক্ট দুটি। এখন প্রশ্ন হতে পারে কোন অবজেক্টটিকে আমরা প্রথমে সাবজেক্ট করব। এক্ষেত্রে ইংলিশ বলছে যে কোনো একটি অবজেক্টকেই সাবজেক্টের জায়গায় আনা যাবে, তবে যেটি ব্যক্তি বোঝাচ্ছে তাকে আনলেই বেশি ভালো হবে। তবে বস্তুটিকে আনলেও বাক্যটি ভুল হবে না, কিছু কিছু ক্ষেত্রে বরঞ্চ বস্তুটি আনলে বাক্যটি সুন্দর লাগে। এবার আরও একটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে একটি অবজেক্টকে প্রথমে আনলে অন্য অবজেক্টটিকে আমরা বাক্যের কোথায় ব্যবহৃত করব। তাই মনে রাখবে অবশিষ্ট অবজেক্টটিকে বাক্যের ভার্ব এবং বায়ের মাঝখানে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের আনসারটি আমরা লিখতে পারি ঠিক দুভাবে। একটি হচ্ছে আই ওয়াজ গিভেন আ মোবাইল বাই হিম, অথবা এ মোবাইল ওয়াজ গিভেন মি বাই হিম। একইভাবে আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফোকাস নাম্বার 3, মাঝে মধ্যে কিছু অ্যাক্টিভ ভয়েসে কিছু নন ফিনিট ভার্বের পূর্বে টু উজ্জ রাখা হয়, কিন্তু বাক্যটিকে যখন প্যাসিভ করা হয় তখন উক্ত ভার্বটির পূর্বে টুটি ব্যবহার করতেই হয়। চলো আমরা একটি এক্সাম্পল দেখে আসি। লক্ষ্য করলে দেখতে পাবে বাক্যটির অ্যাক্টিভ মুডে যে নন ফিনিট ভার্বটি রয়েছে তার সামনে কোনো টু ব্যবহার করা হয়নি, কিন্তু যখনই তাকে প্যাসিভ করা হয়েছে তখন উক্ত ভার্বটির পূর্বে টুটি চলে এসেছে। যে সকল ভার্বের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি লক্ষণীয়, চলো আমরা সেই ভার্বগুলোকে একটু দেখে আসি। ভার্বগুলোকে মনে রাখার একটি শর্টকাট টেকনিক তোমরা দেখে নিতে পারো। ফোকাস নাম্বার 4, তোমরা হয়তো লক্ষ্য করেছো আয়নার সামনে কোনো একজন ব্যক্তি দাঁড়ালে আয়নার পেছনে তার একটি প্রতিবিম্ব দেখা দেয়। সাধারণভাবে দেখলে দুজন মনে হলেও প্রকৃতপক্ষে সেখানে কিন্তু মানুষ একজনই হয়ে থাকে। আয়নার সামনের জন হচ্ছে রিয়েল এবং পিছনের জন হচ্ছে ওই রিয়েল ব্যক্তিটির রিফ্লেকশন। ইংলিশেও এমন কিছু ভার্ব রয়েছে যারা ঠিক আয়নার মতোই কাজ করে, যাদের সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা আলাদা ব্যক্তি না হয়ে একজন মাত্র ব্যক্তিকে বুঝাই থাকে। অর্থাৎ কিছু ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একজন ব্যক্তিকে বা একটি বস্তুকে বুঝিয়ে থাকে। এই ভার্বগুলোকে আমরা সাধারণত রিফ্লেক্সিভ ভার্ব বলে থাকি। এই ভার্বগুলোর অবজেক্টে সাধারণত সেলফ অথবা সেলভস এই ওয়ার্ডগুলো যুক্ত থাকে। যদিও অনেক বই পুস্তকের মধ্যে এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন না করে ভয়েস চেঞ্জ করতে বলা হয়, কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করেই ভয়েসটি করব। তবে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেলফ বা সেলফ ওয়ার্ডটাকে একটু সরিয়ে রেখে আনসার করতে হবে। চলো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। শি কিলড হারসেলফ। প্রথমে আমরা সেলফ ওয়ার্ডটিকে আলাদা করে নেব, আর ঠিক পূর্বের নিয়মে প্যাসিভ ভয়েস করে নেব। তারপর শুধু সেলফ ওয়ার্ডটাকে এনে পিছনে বসিয়ে দেব। ফোকাস নাম্বার 5, জিরান্ট বা ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় জিরান্ট বা ইনফিনিটিভের পূর্বের অংশটুকু ঠিক থাকবে। দ্যাট ব্যবহার করে জিরান্ট বা ইনফিনিটিভের পরবর্তী অবজেক্টটিকে দ্যাটের সাথে বসিয়ে শুড বি যুক্ত করতে হবে। এরপর জিরান্ট বা ইনফিনিটিভ যুক্ত ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ফর্মকে যুক্ত করতে হবে, তাহলেই প্যাসিভ ভয়েসটি হয়ে যাবে। ফোকাস নাম্বার 6, কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্বের উপরে ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই ভয়েস চেঞ্জটি একটু ব্যতিক্রমধর্মী। বিশেষ কিছু কারণে এই ভয়েস চেঞ্জগুলো একটু ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। যেমন কোয়াসি প্যাসিভ ভার্বযুক্ত বাক্য সাধারণত টেন্স অনুসারে হলেও বাক্যটির সাবজেক্ট কিন্তু ভার্বের কাজ পরিচালনা করে না। অর্থাৎ বাক্যটি গঠনগত দিক থেকে অ্যাক্টিভের মতো মনে হলেও অর্থগত দিক থেকে বাক্যটা অনেকটাই প্যাসিভের মতো মনে হয়। এছাড়াও বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও এই ভার্বগুলোর পরে সাধারণত কোনো অবজেক্ট বসে না। অবজেক্টের পরিবর্তে যে শব্দটি থাকে সেটি সাধারণত কমপ্লিমেন্টের কাজ করে।
এই ধরনের ভার্বযুক্ত ভয়েস চেঞ্জ করার সময় বাক্যটিকে সাধারণত কমপ্লেক্স করে দিতে হয়, অর্থাৎ বাক্যটির সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট পাশাপাশি লিখতে হবে এবং ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে বাক্যের শেষে লিখতে হবে। ভার্বটির পূর্বে প্রথম সাবজেক্টটির প্রোনাউন ব্যবহার করতে হবে। উভয় পাশে দুটি ভি ভার্ব ব্যবহার করলে দুটি ক্লজ রেডি হয়ে যাবে। এরপর দুটি ক্লজের মাঝখানে হয়েন শব্দটি ব্যবহার করলে বাক্যটি সঠিক প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হবে। এই ভার্বগুলোর প্যাসিভ করার আরও একটি সহজ নিয়ম রয়েছে। বাক্যটিকে হুবহুব লিখতে হবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। তারপর সাবজেক্ট এবং ভার্বটির মাঝখানে বি ভার্ব বসিয়ে দিলেই বাক্যটি প্যাসিভ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কোয়াসি প্যাসিভ ভার্বটির সাধারণত কমপ্লিমেন্ট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রেও বাক্যটি হুবহুব একই রকম থাকবে, শুধুমাত্র ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট ও ভার্বটির মাঝখানে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে।